দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কবি জীবনানন্দ দাশ রচিত শিকার কবিতাটি। শিকার কবিতাটি আজকে প্রথম পর্বের পাঠ আমরা নেব। কবি জীবনানন্দ দাশ বাংলা কাব্য সাহিত্যের জগতে, বিশেষ করে আধুনিক বাংলা কাব্য সাহিত্যের জগতে একজন উজ্জ্বল নক্ষত্র। রবীন্দ্র পরবর্তী যুগের একজন বিশিষ্ট কবি হলেন জীবনানন্দ দাশ। শিকার কবিতা আলোচনার পূর্বে এসো আমরা জীবনানন্দ দাশ সম্পর্কে দু চারটি তথ্য জেনে নিই। 1899 সালের 17 ফেব্রুয়ারি 1899 সালের 17 ফেব্রুয়ারি পূর্ববঙ্গের বরিশাল জেলায় কবি জীবনানন্দ দাশের জন্ম হয়। পিতার নাম সত্যানন্দ দাশ এবং মাতা কুসুম কুমারী দেবী। হ্যাঁ, সেই কুসুম কুমারী দেবী যার লেখা আমরা ছোটবেলায় পড়েছি, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তাহলে সহজেই আমরা অনুমান করতে পারি কবি জীবনানন্দ দাশের কাব্যের প্রেরণা তার মাতা কুসুম কুমারী দাস। 1919 সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে অনার্স সহ বিএ পাশ করেন এবং 1921 সালে তিনি ইংরেজিতে এমএ পাশ করেন। এই সময়তেই, অর্থাৎ 1919 এই সময়তেই ব্রহ্মবাদী পত্রিকায় তার প্রথম কবিতা প্রকাশিত হয়, বর্ষ আবাহন। বর্ষ আবাহন এই কবিতার মাধ্যমে বাংলার কাব্য জগতে তিনি পদার্পণ করেন। কর্মজীবনে বিভিন্ন সময় বিভিন্ন কলেজে তিনি অধ্যাপনা করেন, কিন্তু কোথাও স্থিত হতে পারেননি। বিভিন্ন স্থান থেকে তাকে সরে যেতে হয়েছে। তাই তার জীবনটি খুব কষ্টে কেটেছে। আর্থিক সংকটের মধ্যে দিন অতিবাহিত হয়েছে তার। তাই শহরের জীবন তিনি পছন্দ করতে পারেননি। তার ছাপ তার সাহিত্যেও পড়েছে। কিন্তু লেখার হাতটি তিনি থামাননি। একে একে বহু কাব্যগ্রন্থ তিনি রচনা করেছেন, যা বাংলা কাব্য সাহিত্য জগতে স্মরণীয় হয়ে আছে। যেমন তার উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ হল ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, বনলতা সেন, রূপসী বাংলা। এই রূপসী বাংলা কাব্যগ্রন্থটি তার মৃত্যুর পরে প্রকাশিত হয়। এইরকমই মৃত্যুর পরে প্রকাশিত হয় বেলা অবেলা কালবেলা কাব্যগ্রন্থটিও। তিনি কর্মক্ষেত্রে কাব্য জগতে বিতর্কিত হয়েছেন, বারে বারে উপেক্ষিত হয়েছেন, প্রত্যাখ্যাত হয়েছেন, কিন্তু তার কাব্যকে আমরা অস্বীকার করতে পারি না। শুধু কাব্য নয়, কিছু গল্প তিনি রচনা করেছেন। নিরুপম যাত্রা, কারু বাসনা, জলপাইহাটি, প্রেতিনীর রূপকথা ইত্যাদি গল্পও তিনি রচনা করেছেন, আমাদেরকে বাংলা
সাহিত্য জগৎকে উপহার দিয়েছেন। 1954 সালে একটি পথ দুর্ঘটনায় তিনি নিহত হন। পথ দুর্ঘটনায় অসুস্থ হয়ে পড়েন, আঘাতপ্রাপ্ত হন এবং হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এইভাবে কবি জীবনানন্দ দাশ খুব অল্প সময় জীবিত ছিলেন, কিন্তু তারই মধ্যে বাংলা কাব্য সাহিত্যের জগতে বিশেষ স্থান করে নিয়েছেন। এবার আমরা জীবনানন্দ দাশের শিকার কবিতার বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করব। শিকার কবিতাটি বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে গ্রহণ করা হয়েছে। এই বনলতা সেন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1942 খ্রিস্টাব্দে। তার প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক। বনলতা সেন কাব্যগ্রন্থটি 1942 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা শিকার, যেটা আমাদের পাঠ্য বিষয়। আগেই বলেছি, আধুনিক বাংলা কাব্য জগতে রবীন্দ্রনাথের পরেই তাকে আমরা স্থান দিই। কবি গ্রাম বাংলাকে ভালোবাসতেন। গ্রাম বাংলা ছিল তার প্রাণের জায়গা, তাই শহুরে সভ্যতাকে তিনি কখনোই আপন করে নিতে পারেননি। আমি আগেই বললাম, কর্মের তাগিদে বিভিন্ন সময় তাকে শহরে আসতে হয়েছে, সেখানে থাকতে হয়েছে, কিন্তু কোনো দিনই শহরকে তিনি প্রাণের স্থান করে নিতে পারেননি। অন্যভাবে বলা যায়, শহুরে সংস্কৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেন। আমি কেন এই কথাগুলো বলছি? শিকার কবিতার বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করার আগে কবি সম্পর্কে আমাদের এই সামান্য কিছু তথ্য জেনে নেওয়া উচিত। না হলে শিকার কবিতার বিষয়বস্তু, ভাববস্তু আমরা কিন্তু অনুভব করতে পারবো না। তাই সময় পেলেই তিনি ছুটে গেছেন তার জন্মস্থান সেই বরিশালে, সেই মাটির সন্ধানে, যেখানে তার শৈশব কেটেছে, যেখানকার নদী, মাঠ, ঘাট, বন বাদা তিনি আপন সত্তা অনুভব করেছিলেন তাদের মধ্য দিয়ে। আর তাই তার কাব্যের মধ্যে গ্রাম বাংলার সজীব প্রকৃতিকে আমরা খুঁজে পাই। বিশেষ করে রূপসী বাংলা কাব্যের তো প্রতিটি কবিতার মধ্যেই আমরা সেই গ্রামের ছোঁয়া পাই। কবি জীবনানন্দ দাশ আধুনিক মনোভাবাপন্ন কবি এবং আধুনিক যুগ তথা যন্ত্রযুগের জীবন যন্ত্রণাকে তিনি মর্মে মর্মে অনুভব করেছেন। তিনি এটাও জানতেন যে যন্ত্রযুগের কবলে পতিত হয়ে মানুষ ক্রমশ প্রকৃতিকে ধ্বংস করে চলেছে। প্রকৃতির নিজস্বতা বা সতেজতাকে নিঃশেষ করে দিচ্ছে মানুষ। প্রকৃতির কোলেই মানুষ লালিত পালিত হয়, অথচ মানুষের অপরিণামদর্শিতার কারণেই আজ ধ্বংস হতে বসেছে প্রকৃতি। আলোচ্য শিকার কবিতায় আমরা তারই একটু ছোঁয়া যেন পেয়ে যাই। এখানে আমরা দেখতে পাই প্রকৃতির সন্তান প্রাণবান একটি হরিণ চিতাবাঘিনীর আক্রমণের হাত থেকে নিজেকে বাঁচাবার আপ্রাণ চেষ্টা করে চলেছে। হরিণটি সে যাত্রায় রক্ষা পেল, সে নিজেকে রক্ষা করতে পারল রাতের বনভূমির হিংস্র চিতাবাঘিনীর আক্রমণ থেকে, কিন্তু রক্ষা পেল না শহুরে সংস্কৃতির
ঔদ্ধত্যের হাত থেকে। কতিপয় শহুরে গর্বোদ্ধত মানুষ গুলি করে হত্যা করল বনভূমির সৌন্দর্যের প্রতীক, প্রাণময়তার প্রতীক সুন্দর বাদামি হরিণটিকে। এই ঘটনা প্রকৃতিপ্রেমিক কবি জীবনানন্দ মেনে নিতে পারেন না। তারই প্রতিবাদ তার এই শিকার কবিতাটি। আমরা কবিতাটিকে দুটি স্তরে বিভক্ত দেখতে পাই। দুটিতেই রয়েছে ভোরের দৃশ্য, ভোরের প্রকৃতিকে আমরা দেখতে পাই। আমাদের এখনকার আলোচ্য বিষয় প্রথম ভোরের বিবরণ। প্রথম ভোরে আমরা কি দেখতে পাচ্ছি? ঘাসফড়িংয়ের রং আকাশের রং ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নীল। আকাশের রং ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নীল। চারিদিকে পেয়ারা ও নোনার গাছ, টিয়ার পালকের মতো সবুজ। এই যে উপমা, আকাশের রং গভীর এবং কোমল নীল। এই যে নীল, এই নীল কিসের সঙ্গে তুলনীয়? না, ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল। প্রকৃতপক্ষে ঘাসফড়িংয়ের দেহের বর্ণ কিন্তু সেই রকম নীল নয়, ঘন সবুজ। তোমরা ঘাসফড়িংয়ের কথা শুনেছ তো? কেউ কেউ দেখেও থাকবে। সহজ পাঠে আমরা পঙ্গপালের কথা পড়েছি। আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করার দিন, সেখানে আমরা পঙ্গপালের কথা পড়েছি। সেই পঙ্গপালকে কিন্তু ঘাসফড়িং বলা হয়। কেউ বলে পঙ্গপাল, কেউ বলে ঘাসফড়িং। তোমরা সম্ভবত ক্লাস 6-এ ঘাসফড়িং একটি কবিতা পড়েছিলে, মনে করো, হয়তো মনে পড়বে। এই ঘাসফড়িং তার দেহ কিন্তু নীল নয়, ঘন সবুজ। আসলে কবি ওই সবুজকেই নীলের সাথে তুলনা করেছেন। কেন? সবুজ যখন গভীরতা প্রাপ্ত হয়, ঘন হয়ে যায়, তখন কিন্তু দূর থেকে নীল বলেই মনে হয়। এখানে দেখো, আকাশের রং আর ঘাসফড়িংয়ের রং পরস্পরের পরিপূরক হয়ে গেছে। আকাশের রং নীল, ঘাসফড়িংয়ের দেহের বর্ণ নীল। আবার ওই নীল কোমল, শান্ত, স্নিগ্ধতার প্রতীক। এই নীলের মধ্যেই ভোরের সৌন্দর্য, আকাশের সৌন্দর্য কবি দেখতে পাচ্ছেন। বলছে ভোরের আকাশ এতটাই স্বচ্ছ, এতটাই পরিষ্কার নীল, তা ঘাসফড়িংয়ের দেহের মতোই কোমল নীল। এর মধ্যে কি দেখছেন? চারিদিকে পেয়ারা ও নোনার গাছ, টিয়ার পালকের মতো সবুজ। নীল আর সবুজ মিলেমিশে একাকার। সেই প্রকৃতির সজীবতাকেই কিন্তু কবি অনুভব করছেন, কবি দেখতে পাচ্ছেন। শীতের পরে যখন বসন্ত আসে, দেখবে গাছে কচি কচি সবুজ পাতা ধরে। টিয়া পাখির জীর্ণ পালক ঝরে গেলে যেন টিয়া পাখি গিয়ে সেই নতুন পালকে সাজিয়ে তোলে। তাহলে এখানেও দেখো, চারিদিকে পেয়ারা, নোনার গাছ, টিয়ার পালকের মতো সবুজ। তাহলে জীর্ণ পাতা ঝরে যাওয়ার পরে, জীর্ণ পালক ঝরে যাওয়ার পরেও নতুন পালক সৃষ্টি হয়। জীর্ণ পাতা ঝরে যাওয়ার পরে নতুন পাতা সৃষ্টি হয়। সবটাই কিন্তু ঘন সবুজ। শুধু তাই নয়, মখমলের মতো তা পেলবতাময়। সেই সবুজ কিন্তু আমাদেরকে মুগ্ধ করে। তাহলে চারিদিকে সবুজের ছড়াছড়ি, যেমন পেয়ারা, নোনার গাছ, টিয়ার পালকের মতোই পেলবতাময়
প্রাণবন্ত। কবি বলছেন একটি তারা তখনও আকাশে রয়েছে, অর্থাৎ ভোরের প্রকৃতিতে সূর্যের আলো তখনও দীপ্ত হয়নি, তাই তখনও আকাশে দৃশ্যমান রয়েছে একটি তারা বা নক্ষত্র। দেখো, হতে পারে সেটা শুকতারা, কারণ ভোরের আকাশে আমরা শুকতারাকেই প্রত্যক্ষ করি। আর তার ঔজ্জ্বল্য কেমন, তার সৌন্দর্য কেমন, তুলনীয় করেছেন কবি। পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো। খেয়াল করো, পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো। গোধূলি হলো সূর্যাস্তকাল, আর মদির হচ্ছে মত্ততা জনিত যে আবেগ। তাহলে গোধূলি মদির সূর্যাস্তকালের পরিবেশে থাকে মত্ততার আবেশ। আকাশটা তখন রাঙা হয়ে ওঠে, আর পাড়াগার মেয়েটি বাসর ঘরে যে উপস্থিত, সেও একই প্রকার লাজে রাঙা হয়ে উঠেছে। তখন তার মুখমণ্ডলে যে ঔজ্জ্বল্য প্রতিভাত হয়, ভোরের আকাশের তারাটিতে কবি যেন সেই ঔজ্জ্বল্যই প্রত্যক্ষ করেছেন। শুধু তাই নয়, কবি এখানে আরো একটি উপমা তুলে এনেছেন। ভোরের তারাটি যেন নীল মদের গ্লাসে রাখা মুক্তোর মতো, মদের গ্লাসে রাখা মুক্তোর মতো উজ্জ্বল। দেখো কি সাংঘাতিক উপমা কবি আমাদের এখানে দিয়েছেন। আসলে নীল মদের গ্লাস, এখানে নীল আকাশ। মদের গ্লাসে হীরক খণ্ডটি যেমন ঔজ্জ্বল্য প্রকাশ করছে, উজ্জ্বল হয়ে উঠেছে, নীল আকাশের বুকে সেই একটি তারা নক্ষত্র, সেও কিন্তু উজ্জ্বল হয়ে আছে। এই মুক্তটি কোথা থেকে এলো? মিশরের কোনো মানুষের বুকের থেকে, মিশরের কোনো মানুষের বুকের থেকে, তা আবার 1000 বছর আগের এক রাতে। তাহলে দেখো, কবির ইতিহাস চেতনা এখানে স্পষ্ট হয়ে উঠেছে। প্রাচীন মিশরীয় সভ্যতার কথা তিনি এখানে তুলে এনেছেন। আসলে ভালোবাসার মত্ততায় কবিও বিভোর। মানবীর ভালোবাসা কিন্তু এখানে ধরা পড়ছে না। কিসের প্রতি ভালোবাসা? প্রকৃতির প্রতি ভালোবাসা। প্রকৃতির সজীবতায়, প্রাণময়তায় কবি মুগ্ধ। মিশরের মানুষই যেন 1000 বছরের পুরনো, তেমনি পুরনো আকাশের ওই তারাটি, কিন্তু তার ঔজ্জ্বল্য এখনো নতুন ভাবে যেন প্রতিভাত হচ্ছে, উজ্জ্বল হয়ে উঠছে। তার রঙে আজও গোধূলি মদির লজ্জাশীলা বধূটির মতোই রাঙা হয়ে প্রতিভাত হচ্ছে। পাড়াগার বধূটির সৌন্দর্যকে কোনো মালিন্য কিন্তু নষ্ট করতে পারেনি। সে অপাপবিদ্ধ, তাই সে উজ্জ্বল। সে শান্ত, স্নিগ্ধ, সুন্দর। আকাশের নক্ষত্রটিও সেই সৌন্দর্যের প্রতীক। মদের গ্লাসের মুক্ত, সে তো আসলে ভালোবাসার প্রতীক। মদিরা যেমন নেশাতুর করে তোলে, পাগল করে তোলে, তেমনি প্রকৃতির নেশায় বিভোর কবি জীবনানন্দ। তাই প্রকৃতির প্রতিটি উপাদানের মধ্যেই তিনি সজীবতার সন্ধান পান, প্রাণময়তা খুঁজে পান। বোঝা গেল? এবার আসছে দেখো, দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। দেশওয়ালি অর্থাৎ যারা অরণ্য প্রদেশে, অরণ্যের মধ্যে বসবাস করছে, তারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, বেঁচে থাকার জন্য, ওই শীতের হাত থেকে বাঁচার জন্য তারা কিন্তু আগুন জ্বালে। কবি বলছেন, হিমের রাতে শরীর ওম রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। মোরগ ফুলের মতো লাল আগুন, শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের। তাহলে শীতের রাতে নিজেদের শরীরকে গরম রাখবার জন্য ওই দেশওয়ালিরা আগুন জ্বেলেছে। সেই আগুন কেমন?
না মোরগ ফুলের মতো লাল। ভোর হয়েছে, আগুনের লালিমার নেই, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে, আলো ফোটার সঙ্গে সঙ্গে রাতের সেই আগুনের লাল শিখা আর দেখা যায় না। তাছাড়া অনেকক্ষণ জ্বলার পরে সে আগুন নিভু নিভু, বলছেন অশ্বত্থ পাতা দুমড়ে এখনো ধিকি ধিকি করে সেই আগুন জ্বলছে। সে আগুন কেমন? তার বর্ণ কুমকুমের মতো নেই, অর্থাৎ তার রক্তবর্ণ নেই। বলছেন সূর্যের আলোয় তার রং কুসুমের মতো নেই, আর হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ে বিবর্ণ ইচ্ছার মতো। ভালো করে দেখো, রংটা নিষ্প্রভ হয়ে গেছে। কার মতো? রোগা শালিকের বিবর্ণ ইচ্ছার মতো। বিবর্ণ ইচ্ছা, এখানে আশাহীনতার কথা বলা হচ্ছে। মৃত্যুর প্রতীক কিন্তু বিবর্ণ ইচ্ছা। ইচ্ছা বিবর্ণ, অর্থাৎ ইচ্ছা প্রায় মৃত। রুগ্ন শালিকের, তার হৃদয়ের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি, তাই তার ইচ্ছা মরতে বসেছে। তাই সে রোগা শালিক, অর্থাৎ রুগ্ন। সেই ইচ্ছা অপূর্ণ হতে হতে মৃতপ্রায়। তাই সেই ইচ্ছা কবির অনুভূতিতে বিবর্ণ ইচ্ছা। আমরা কোনো কিছু আশা করি, আকাঙ্ক্ষা করি, কিন্তু সেই আশা আকাঙ্ক্ষা যখন ধীরে ধীরে অবাস্তব হয়ে পড়ে, অর্থাৎ সেই আশা আকাঙ্ক্ষার নিবৃত্তি যখন হয় না, তখন আস্তে আস্তে কিন্তু সেই আকাঙ্ক্ষা, সেই আশা মরে যেতে থাকে। মরে যেতে যেতে একসময় লুপ্ত হয়ে যায়। আর তখন তার রং কি হয়? ফ্যাকাশে, বর্ণহীন, অর্থাৎ এটা দেখা যায় না, অনুভব করা যায়। মনে 7 রং থাকতে পারে। কখন? যখন সেই রঙে আমরা রঙিন হয়ে উঠি, আনন্দে উদ্বেল হয়ে উঠি। আর সব রং নিভে যায় কখন? কালো হয়ে যায় যখন সব দিকটা, অর্থাৎ বিবর্ণ হয়ে যায়। আশা যখন হতাশায় পরিণত হয়, ঠিক শালিকের ইচ্ছাও সে বিবর্ণ হয়ে গেছে। মৃত্যুর প্রতীক আগুনটিও, লাল আগুনটিও আস্তে 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 বিবর্ণ হয়ে যাচ্ছে। তাই বলছে, এরপরেই কবি আবার বলছেন, কিন্তু আশাবাদী কবি, সৌন্দর্যের প্রতীক তার লেখার মধ্যে আমরা দেখতে পাই। সৌন্দর্য পিপাসু তিনি। তাই বলছেন, তবুও সেই সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ ডানার মতো ঝিলমিল করছে। সুন্দর আবার ফিরে ফিরে আসে। সেই সৌন্দর্য দিয়েই তিনি প্রথম ভোরের বর্ণনাটা শেষ করছেন। তাই বলছেন, তবু ভোরের আলোয় টলমলে শিশিরে চারিদিকের বনভূমি আর আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতোই ঝিলমিল করছে। আবার সেই নীলাকাশ, আবার সেই সুন্দর প্রকৃতি, অর্থাৎ আবারও কবি ভোরের প্রকৃতির স্নিগ্ধ, কোমল, সজীব প্রাণময়তার কথাই কিন্তু তুলে ধরলেন। তাহলে প্রথম ভোরের বর্ণনা আমরা এখানে পেলাম। সেখানে আমরা কি পেলাম? ঘাসফড়িংয়ের দেহের বর্ণ, প্রকৃতির বর্ণ নীলে নীল, নীলাকার হয়ে যাচ্ছে। সেখানে আমরা পাড়াগার মেয়েটির ছবি পেলাম, লজ্জাবনতা, লাজে রাঙা। আমরা শুকতারা, অর্থাৎ একটি তারা সকালের আলোয় এখনো রয়েছে ফুটে, সেই তারাটির পরিচয় পাচ্ছি। মিশরের মানুষের কথা আমরা পাচ্ছি। আমরা দেশওয়ালীদের অস্তিত্ব রক্ষার তাগিদ আমরা পাচ্ছি। শরীরকে ওম রাখার চেষ্টা করছে তারা। আর আমরা পাচ্ছি সকালের আলোয় টলমলে শিশির, বন, প্রকৃতি, নীল আকাশ, একটা সজীব প্রাণময়তার ছবি। প্রথম ভোরের বর্ণনার শুরুতে যেমন ছিল, শেষেও ভোর সেভাবেই সৌন্দর্যে বিভূষিত করে সেই ভোরটি শেষ হল। তাহলে শিকার কবিতা প্রথম ভোরের বর্ণনা আমরা আজকে পড়লাম। আজকে এই পর্যন্তই। শিকার কবিতার প্রথম পাঠ আমরা এখানেই শেষ করব।